আমাকে নাকে কামড় কেন দিয়েছ বেয়াদব? ফারাজের ভ্রুজোড়া কুচকালো, চোখের দৃষ্টি তীক্ষ্ণ। তার গম্ভীর সুদর্শন মুখখানা দেখে বোঝার উপায় নেই সে রেগে নাকি না। যদিও এমন ইঁদুরের দাঁতের কামড়ে তার কিছুই হচ্ছে না, যাচ্ছে না। নাক ভিজা ভিজা লাগায় বাঁ হাত তুলে নাকের ডগায় হাত রাখল। তিতলি ফারাজের ধমক শুনে কেঁপে উঠলেও এবার চোরা চোখে তাকালো নাকে কামড় দেওয়া জায়গাটুকুতে। সেখানটায় লাল হয়ে তার দাঁতের দাগ বসেছে। হবেই তো, সে খুব জোরে দিয়েছে না। খুব লজ্জা লাগছে তার। কাচুমাচু করে পা দুটো উঁচু করে ফারাজের নাকে নিজের তুলে ডান হাত বাড়িয়ে ছুঁতে চাইল, কিন্তু পাহাড় সমবলিষ্ঠ পুরুষটার মুখের নাগাল পেল না। তাই নিচু স্বরে স্বীকারোক্তি দিল, আপনি সেদিন আমার গলার পেছনে কামড় দিয়েছেন, তার প্রতিশোধ নিয়েছি। যুবকের বাদামি অধৈর্য গলে আচমকা টান বসল বাঁকা হাসির। চোখ দুটোতে নামালো চিরচেনা ক্রূরতা। সে তৎক্ষণাৎ পূর্বে কোনো প্রস্তুতি ছাড়াই আচমকা এক হ্যাচকা টানে বউকে টেনে এনে চেপে ধরল নিজের বক্ষ ভাঁজের সাথে। নিজের শক্তপোক্ত দুই হাত পেঁচিয়ে রাখল তিতলির চিকন কোমরের পেছনে। ছাড়া পাওয়ার কোনো উপায়ই রাখল না। তিতলি কেঁপে উঠল থরথর করে। দেহের সাথে দেহের ঘর্ষণ হতেই তিতলি মৃদু স্বরে চেঁচিয়ে উঠল, এই কি কি করছেন আপনি? গালের ভাঁজে জিভ ঠেকল ফারাজ। ঘাটটা সামান্য ঝুঁকিয়ে এনে মুখ রাখল মেয়েটার কানের কাছে। তিতলির গোলাপি ঠোঁট দুটোর উপরে এক দৃষ্টে নজরবন্দি করল। অতঃপর হিসিয়ে আওড়ালো, আসো, আজকে আমি তোমাকে শেখাবো একটা গুরুত্বপূর্ণ টপিক, নাম প্রতিশোধ নেওয়ার পর কিভাবে পুরস্কার নিতে হয়। আমি আজ সেটা তোমাকে প্র্যাকটিক্যালি শিখিয়ে পড়িয়ে দেব। সো মিয়াই? তিতলির কান ঝাঁকিয়ে ওঠে, হৃদয় উঠে গেল উঁচুতে। ঠোঁট দুটো ভাগ হলো বেফাস কথাটায়। চোখ মুখ খিচে নিষ্পাপ জবাব দিল, আপনি আগে আমাকে কামড় দিয়েছেন, আমি পরে দিয়েছি। শুতে আসলে বরাবর। মোটেও বরাবর নয়। মানে শুতে আসলে বরাবর হবে এখন। কথাটা বলেই ফারাজ তিতলিকে কিছু বলার ফুরসাত না দিয়ে তক্ষুনি এক ঝটকায় গলে তুলে নেয়। ভয়ে গলা শুকিয়ে যাওয়ার জোগাড় বেচারির। শুকনো ঠোক কিনল সে। ফারাজ ঠোঁট কামড়ে মৃদু হাসল। 2 কদম সামনে গিয়ে সহসা বউকে কোল থেকে আলগোছে মেঝেতে ফেলে দেওয়ার ভান করল। ভয়ে তটস্থ বোকা মানবী সাথে সাথেই নরম তুলতুলে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরল মানবের গলা। চোখ মুখ খিচে বন্ধ করে বলল, না না, ফেলে দেবেন না প্লিজ। আমার হাত পা ভেঙে গেলে তখন কি হবে বলুন? সম্পূর্ণ কাজ শেষ না করে ফেলে দিলে হবে বউ? হাত পা ভাঙবে, পরে তার সঙ্গে আমি আমার কাজ শুরু করি। কি কি করবেন আমার সাথে? আমাকে নামান। ফারাজ ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ পটিয়ে বিছানার দিকে যেতে যেতে শ্লেষাত্মক ভাবভঙ্গিমা ধরে রেখে বলল, হিসেব নিকেশ বকেয়া সব একসাথে হবে এখন, তারপরে নামানোর কথা আসবে। তিতলির হঠাৎ ভীষণ ভয় করছে। শুকনো ঠোক গিলে বলল, না না না, আপনার সাথে আমার কোনো হিসাব নিকাশ নেই। মানে আমি আসল নকল খাটিয়ে যা ইচ্ছে বলো, আমি তোমাকে ছাড়ছি না। তিতলি ফারাজের দিকে তাকাতে পারছে না। তার আপাতত ফারাজকে মাতাল লাগছে। তার দাদু আজও কি কতগুলো বলছে। তাকে শুনে সে খুব ভয় পেয়ে গেছে। হাঁসফাঁস করে বলল, আমি আমি ওয়াশরুমে যাব, প্লিজ নামান। ওকে, আমি নিয়ে যাচ্ছি। তুমি যেহেতু যাচ্ছ কাজটা ওয়াশরুমে করতে, তাহলে। নিষ্পাপ রমণী ফের ইতস্ততায় আওড়ালো, আপনি কেন যাবেন? আমার এমার্জেন্সি, যেতে হবে। বাকি কথা শেষ করার পূর্বে তিতলিকে কোলের মধ্যে নিয়ে নিজে উদ্যোগে তিতলির খোপা করা চুলগুলো খুলে দিয়ে সেখানে নিজের ডান হাতের সবগুলো আঙুল ঢুকিয়েছে ফারাজ। তিতলির গালে নিজের নাক ঘষল, যেখানটায় তিতলি কামড় বসিয়েছে। আর একটু ঝুঁকে এসে তিতলির থরথর করে কাঁপতে থাকা ঠোঁটের একদম মুখোমুখি নিজের পুরুষালী ঠোঁটজোড়া নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। একদম নিচু গম্ভীর স্বরে বলে, আমারও। তিতলি ঠোক গিলে, খারাপ লোক, নামায়, আমি সত্যি ওয়াশরুমে যাব। ফারাজ কিয়তক্ষণ চোখ ছোট করে রেখে ঠোঁট কামড়ে হাসল। পাতলা অধর নেড়েচেড়ে ভনিতাহীন বলে বসল, যখনই আমি কিছু করতে চাইব তখন তোমার সব বাহানা শুরু হয়।
5 মিনিট সময় দিলাম, এখন দয়া করে ছেড়ে দিয়েছি বলে বেঁচে গেছো। সময় বুঝে আমি নিজের জিনিস নিজেই আদায় করব। বলেই কোল থেকে নামিয়ে দিল বউকে। তিতলি তক্ষুনি ওয়াশরুমের দিকে দৌড় দিল। আজকে আর বের হব না, সকালে বের হবে। ওয়াশরুমের দরজার কাছে গিয়ে দরজা লাগানোর আগে ফারাজের দিকে মুখ তাকিয়ে ভেঙচি কেটে বলল, আপনার অচেনা বইয়ের কাছে যান, ভাল্লুক কোথাকার। ফারাজ চোখ পাকিয়ে তাকাতেই তিতলি ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। রাতের আধার কেটে ভোরের স্নিগ্ধ আলো ফুটেছে, পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে, জানালার পর্দা ভেদ করে আসছে মৃদু বাতাস। দেয়ালে ঘড়ির কাঁটা ঘুরছে সকাল 7টা। তিতলি ঘুম থেকে উঠে বিছানায় নজর দিল। তাদের মাঝখানে একটা কোলবালিশ। পরপর নজর ঘোরালো। ফারাজ উদম শরীরে শুয়ে। এই লোক রাতে শার্ট খুলেছে, ভাগ্যিস প্যান্ট খোলেনি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপি চুপি বিছানা থেকে নামলো। না চাইতেও চোখজোড়া চলে যাচ্ছে ফারাজের উদম দেহখানার দিকে। ওঠানামা করা প্রশস্ত বুক, পেশিবহুল হাত, স্লিম পেট ডুবে আছে, আকর্ষণীয় ফিগার। তিতলি এর আগে অবশ্য অনেকবার দেখেছে এই উদম শরীরে, তখন গোসল করে আসতো বা জিম করে। সে তাকাতে পারতো না। প্রতিদিন ঘুম থেকে উঠলেই দেখতো ফারাজ রুমে নেই বা কোথায় চলে গেছে। আজকে শ্বশুরবাড়ি এসে আরামের ঘুম যায় মনে হচ্ছে। তিতলি এই প্রথম কাছ থেকে সময় নিয়ে পর্যবেক্ষণ করতে পারছে। গম্ভীর সুদর্শন মুখখানায় এখন মায়ার রাজ্যেই পরিণত হয়েছে। ভ্রুজোড়ার মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়েছে, যেন ঘুম ঘোরে ভালো কিছু দেখছে না। তার কামড়ে নাকের ডগা এখনও লাল। ঠোঁটের দিকে নজর যেতেই তিতলি ঠোক গিলল। আবার ঘাড় ঘুরিয়ে তাকাতেই সহসা চোখের সামনে ভেসে উঠল সেদিন ভুলবশত দেখে ফেলা ফারাজের বলিষ্ঠ দেহের সম্পূর্ণ নগ্ন শরীর। তিতলি লজ্জায় লাল নীল গোলাপি হয়ে তক্ষুনি ওয়াশরুমে চলে গেল। সকালে ব্রেকফাস্ট শেষে তিতলি তার টোনাকে কোলে নিয়ে রুমে এলো। ফারাজও নাস্তা সেরে বসেছে। সে চলে যাবে এখন ঘড়িতে সকাল 9টা বাজে। তিতলি টোনাকে নিয়ে দরজা ঠেলে চোরাপথে ভেতরে উকি দিতেই দেখল ভাল্লুক রেডি, আয়নায় দাঁড়িয়ে চুল ঠিক করছে। তিতলি দরজা ঠেলে ভেতরে গিয়ে চুপচাপ বিছানায় গিয়ে বসল। ফারাজ সেটা লক্ষ্য করেছে আগে থেকেই। আয়নার কাছ থেকে এগিয়ে এসে তিতলির পাশে এসে বসল। ভ্রু কুঁচকে রেখেই প্রশ্ন ছুড়ল, এই খরগোশের বাচ্চা আবার কই থেকে এলো? তিতলি টোনাকে বুকের সাথে আরও জড়িয়ে নিল। এবার আদুরে হাত বুলিয়ে খুশি মনে বলল, এটা আবার বাচ্চা, বুঝেছেন? যাওয়ার সময় আমাদের সাথে নিয়ে যাব। ফারাজ তৎক্ষণাৎ বসা থেকে আরেকটু এগিয়ে এসে বেয়াদব বউয়ের গা ঘেঁষে বসল। ভ্রু নাচিয়ে শুধালো, আমি কেন খরগোশের বাচ্চা জন্ম দিতে যাব বেয়াদব? তিতলি বুক ফুলিয়ে বলল, আরে আপনি দেন নাই তো, আমি দিয়েছি জন্ম। ফারাজ চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে। পরপরই তিতলির কানের কাছে মুখ ফিসফিস করে শুধালো, ওহ রিয়েলি? বাচ্চা জন্ম দিতে গেলে তো আমাকেই লাগবে, তাই না? আমি তো এখনও তোমাকে প্র্যাকটিক্যালি ক্লাস দিইনি, তাহলে এই আকাম কিভাবে হলো? ব্যাপার কি? কপাল কুঁচকালো তিতলি। মুখাবয়বে হতভম্ব তার রেশ ধরে আচানক মুখ তুলে শুধালো, বাচ্চা জন্ম দিতে আবার কিছু করা লাগে নাকি? আমার বাচ্চা আল্লাহর তরফ থেকে ভেসে এসেছে। ফারাজ তখন তিতলির পায়ের উপরে নিচের বলিষ্ঠ পা তুলে দিল। মনে হচ্ছে পায়ের জোর দিয়ে পিষে ফেলছে তিতলির নরম পায়ের উরু। এত শক্ত আর ভারী, তিতলির মনে হচ্ছে কোনো বডি বিল্ডার বসেছে। সে ব্যথা পায়। ফারাজ তখন শ্লেষাত্মক ভাবভঙ্গি ধরে রেখে বলল, আল্লাহর তরফ থেকে ভেসে আসে ঠিকই, কিন্তু কিছু একটা। তিতলি নাক মুখ কুচকে ফেলল। ব্যথায় আর্তনাদ করে উঠল, আপনি পা সরান, ব্যথা পাই, লাগছে তো। ফারাজ তিতলির নরম গাল শক্ত করে টেনে ধরল। গালের ব্যথায় তিতলি ফের আর্তনাদ করে উঠতেই ফারাজ বলল, আমার পায়ের লোড নিতে পারছো না? কি পারো তুমি? মুখে মুখে তর্ক করতে পারো শুধু। বলে তিতলি নরম গাল টেনে লাল করে দিয়ে ছাড়ল ফারাজ। তিতলি ফারাজের দিকে চোখ তুলে তাকায় ভেজা নয়নে। গালে হাত দিয়ে ডলছে সে, এত ব্যথা পেয়েছে। ফারাজকে এবার বিচলিত দেখালো, তবে মুখের ভাবভঙ্গিমা একটু বদলায়নি, বরং আরও গম্ভীর হলো সে। তিতলির গালে আবার হাত রেখে সেখানটায় স্লাইড করতে করতে বলল, আজকে চলে যাবে, রেডি হও। আমি থাকবো, যাব না, সাথে আপনিও থাকবেন।
কথাটা বলে তিতলি টোনাকে নিয়ে দ্রুত দরজার দিকে দৌড় দিল। লোকটার মতিগতি সুবিধার না, কেমন করে তাকায়, মনে হলো যেন তাকে খেয়ে ফেলবে। বেঘোরা দাঁত কেলিয়ে বলল, আপনি বসে বসে আমার সাথে স্বপ্নে কথা বলুন, আমি যাচ্ছি। ফারাজও হৃদয় কুচকে রেখে তিতলির পেছন পেছন বেরিয়ে এলো। ফরিদা বানুর হাতে পান, এখনই খাবেন এমন ভাব। নাত জামাইকে দেখে বললেন, রাইতে আবার আইও নাত জামাই, নইলে নাতিনডে লই যাইতাম, দিতাম না, মনে রাইখ। তিতলি মিটি মিটি হেসে উঠল। সে দাদুর পাশে বসে। ফারাজ সেই কথা শুনে দাদি শাশুড়িকে বললেন, রেখে দেন নাতিনকে। ফারিদা বানু মুখে পান নিয়ে বললেন, রাইখা দেওয়ার লাইগা বিয়া দিছি রে, আমি কইতাছি কয়দিন থাইকা যাইব। তিতলিও তাল মিলিয়ে বলল, কয়দিন না থেকে আমি এক পাও যাব না। দেখলো নাতিন কি কইতাছে, নাতিন যা কইব তাই হইব। একটু থেমে আবার নাত জামাইকে বোঝালেন, হনো নাত জামাই, সংসারে সুখ শান্তি আইয়ে যদি জামাইরা বউরগো কথা শুনে, নাতিনের কথা মতো চলবা, বুঝলা। তিতলির দাদুর কথায় অনেক খুশি হলো। তার কথাগুলো তার দাদু বুঝিয়ে দিচ্ছে। ফারাজ পুরো কুচকে রেখে তিতলির মুখে নজর বুলিয়ে গম্ভীর স্বরে বলল, বুঝলাম। ফারাজের কথার মাঝেই তৌসিফ শেখ রুম থেকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে ড্রয়িং রুমে এসেছেন। জামাইয়ের সাথেই টুকটাক কথা বলে তিতলিকে আদরে মাখা গলায় বললেন, তোমার কিছু লাগবে আম্মু? যা ইচ্ছে হয় আনবে আব্বু, বলে তিতলি আর চোখে ফারাজের দিকে তাকালো। অন্যদিকে তাকিয়ে আছে, নাক লাল হয়ে আছে। কেউ কিছু বলছে না কেন? মনে হয় সবাই ভাবছে পিঁপড়ে কামড় দিয়েছে। ধুর। তৌসিফ শেখ মেয়েকে বললেন, আসার সময় নিয়ে আসবো আম্মু, বলেই মেয়ের জামাইয়ের সাথে কথা বলতে সদর দিয়ে বের হয়ে গেলেন। গেট পর্যন্ত এসে ফারাজ নিজের বাইক নিয়ে উঠে চলে গেল, আর তৌসিফ শেখ নিজের গাড়ি নিয়ে অফিসের দিকে চলে গেলেন। তিতলি এখনও দাদুর পাশে বসে, মনটা খারাপ হয়ে গেছে। ফারাজ চলে যাওয়ার সাথে সাথেই এক দৃষ্টিতে এখনও সদর দরজার দিকে তাকিয়ে আছে। ফরিদা বানু নাতিনকে বললেন, তোর নাক এখনো পুরস নাই, আজকাল নাক পইরা দিমু, আমার হাতে পুরাইবি নাকি ডাক্তারের কাছে গিয়া? তিতলি ভ্রু কুচকে রেখে বলল, নাক পুরলে তো আমি ব্যথা পাবো দাদু। নাক না পুরাইলে নাত জামাইয়ের অমঙ্গল হবে, আমি চাই না নাত জামাইয়ের অমঙ্গল হোক। তিতলি অনেক ভেবেচিন্তে রাজি হলো। সে তার ফারাজের অমঙ্গল কখনোই চায় না। ওনার ভালোর জন্য সে সব কিছু করবে, এইটুকু কষ্ট সহ্য করবে। দাদুকে বলল, আচ্ছা দাদু, আমি পুরি দেব নে। কোথায় কম ব্যথা পাবো? ডাক্তারের কাছে কম পাইবি, মেশিন দিয়ে পুরি দেয় মনে হয়, আমি হইলে সই দিই। তাহলে ডাক্তারের কাছে। আচ্ছা। এরপরে আরও 3 দিন কেটে গেল। তিতলি জেদ ধরে যায়নি। তৌসিফ শেখ জামাইকে ও পিয়ানকে বলেছেন মেয়ে এসেছে, যেহেতু আরও 2 দিন থেকে যাক। তিনিও মেয়েকে যেতে দিতে চান না। মেয়ে আশেপাশে থাকলেই মনে হয় পুরো বাড়িটা আলোকিত থাকে। ফারাজ এই 3 দিন শ্বশুরবাড়িতে আর যায়নি, রেগে আছে এই বিষয় নিয়ে। আফজাল খানও চায় আরও 2 দিন থাকুক বৌমা, সেটা ফারাজকে বলছে। তো থাকুক, জন্মের থাকা থাকে আসুক, আর কখনো যেতে দেব না এমন করলে। তবে যখন তিতলি কল দেয়, কথা বলে, পিচ্ছি মেয়েকে বিয়ে করে এক জ্বালা, চুন থেকে পান খসলেই কেঁদে কেটে ভাসিয়ে ফেলে। এসবে সে বিরক্ত নাকি সে নিজেও জানে না। তুষার আর অয়ন ঝিলিকদের বাড়ির পাশে একটা পার্কে বসে আছে। দিন দুপুরে নির্জন পার্ক, তেমন একটা কোনো মানুষজন নেই। ঝিলিক আসার কথা এখানে, আজকে কয়েকদিন মেয়েটাকে দেখে না। বড্ড ব্যস্ততায় দিন কেটেছে তুষারের। তুষার প্রিয়া না, বলো ও ঝিলিক ঝিলিক বলে, আবার বলল, ওই কে আসছে? ভাবি, থুকু, আমাদের ফুফাতো বোন ঝিলিক আসছে, আমি গেলাম। তুষার পেছনে ঘুরে দেখলো ঝিলিককে। 2 সেকেন্ড থম মেরে দাঁড়িয়ে থাকে সেদিকে। আর গিফট করা শাড়িটা সহ মিলিয়ে চুড়ি, টিপ, কানের দুল সব পরেছে। চোখে গাঢ় কাজল। নীল শাড়িতে মেয়েটাকে এত সুন্দর লাগছে যে তুষারের চোখে নেশা ধরে এলো। সে উঠে দাঁড়ায়, লম্বা কদমে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ায়। ঝিলিক লজ্জায় মাথা নিচু করে রেখেছে। তুষার এক দৃষ্টে তাকিয়ে থেকে হঠাৎ বলল, আপনাকে খুব সুন্দর লাগছে ঝিলিক, আমার কল্পনার চেয়েও সুন্দর।
ঝিলিক ধীরে ধীরে চোখ তুলে তাকাতেই চোখ দুটো কুটুর ছেড়ে বেরিয়ে আসা জোগাড়। তুষার ভাই, আপনার মাথায় এটা কি? কোনটা? যোগ। যোগ কোথা থেকে আসবে? আমি সত্যি বলছি, মাথায় হাত দিয়ে দেখুন, মাথায় কি কতগুলো। তুষার এবার সত্যি সত্যি নিজের মাথার উপরে হাত দিল। সাথে সাথে কিছু কালো সাদা পোকা তার হাতে আসলো। আর এই মেয়ে বলছে যোগ। সে এদিক ওদিক তাকিয়ে অয়নকে দেখতেই অয়ন হো হো করে হেসে উঠল। তুষারের আর বুঝতে বাকি নেই যে কাজটা অয়নের। অয়ন গলা ছেড়ে দিয়ে বলল, ডুবে ডুবে প্রেম কর দোস্ত, বলে সে প্রস্থান করলো একটু দূরে। তুষার ছেলেকের দিকে তাকিয়ে মাথাটা একটু ঝুঁকে নিয়ে সহসা অদ্ভুত আবদার করে বসে, মাথার চুলগুলো ছেড়ে দেন একটু, এগুলো চোখ না পাগল। ঝিলিক কি করবে কি বলবে যেন কথার ভাষা বুঝতে পারছে না। তুষার তার কাছে মাথা তুললেই দুজনের মুখের মিলন ঘটবে। সে হাঁসফাঁস করে বলল, আমি আমি ছেড়ে দেব? তো কে? আপনি ছাড়া এখানে তো আর কেউ নেই ঝিলিক। বিয়ের পর গোসল করলে প্রতিদিন আমার মাথার চুল মুছে দেওয়ার দায়িত্ব আপনার। ঝিলিক কাপা হাতে বাড়িয়ে দিল তুষারের মাথায়। তার হাত কাঁপে, তাও প্রশ্ন করে, বিয়ে শুধু বললেই হয়ে যায় তুষার ভাই? আপনি আমার মধ্যে কি দেখে এমন করছেন? আমি আজ সেটা জানতে চাই। এত কিছু জেনে কি করবে? কিছু কথা অজানা থাকুক, সঠিক সময়ে মন খুলে আপনাকে শোনাবো, বলে তুষার আকাশের দিকে তাকিয়ে আনমনে একটা গান গেয়ে উঠল। বলো না কেন ওই আকাশ নেমে আসে সাগরের বুকে? বলো না কেন ওই ঝর্ণার নদী ছুটে শিশিরের বুকে? সব কথা হৃদয় বলে না, কিছু কথা বুঝে নিতে হয়। ঝিলিক আবার মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এত সুন্দর করে গান গাইতে পারে। গানটা তার কথার সাথে মিলে গেল যেন। মুচকি হেসে বলল, আপনি এত সুন্দর গান শোনাতে পারেন তুষার ভাই? আপনার ভালো লেগে থাকলে তবে সত্যিই আমি ভালো গান গাই। বাই দ্য ওয়ে, আপনার ঠোঁটের পাশের তিলটা কিন্তু দারুণ ঝিলিক। ঝিলিক লজ্জায় লাল হয়ে যায়, নিচের দিকে তাকিয়ে থাকে। ঘড়িতে বিকেল 3টা। নিধি, শিয়াম, প্রিমা ওরা 3জন তিতলিকে দেখতে এসেছে। এই সুযোগে তিতলি সহ ঘুরতে যাবে। তিতলি নিজের রুমে বসে আছে রেডি হয়ে, সাথে নিধি, শিয়াম, প্রিমা 3জনেই ওর রুমে। তিতলি মোবাইল নিয়ে ফারাজকে ফোন করলো 2বার, কিন্তু রিসিভ করছে না। নিধি আয়নার কাছ থেকে সরে এসে বলল, কী রে, এখনও রিসিভ করেনি? তিতলি নাক ফুলিয়ে বলল, করছে না। শিয়াম তিতলির পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে দাঁড়ালো, খোঁচা মেরে মজা করে বলল, ফারাজ স্যার এখন শুয়ে শুয়ে নাক ডাকতেছে, তাই কল রিসিভ করছে না। আর হয়তো মোবাইল চালাচ্ছে, তোর ফোন রিসিভ করছে না। তিতলি এবার ভিডিও কল করলো ফারাজকে। এবার সাথে সাথেই রিসিভ হলো। তিতলি মুখ ফুলিয়ে রেখেছে, স্ক্রিনে ফারাজকে দেখা যাচ্ছে। বিছানায় বসে স্যান্ডো গেঞ্জি পরছে এখন, কিন্তু তিতলিকে এমন সেজেগুজে দেখে মুহূর্তেই নড়েচড়ে উঠে শক্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কোথায় যাচ্ছ? তিতলির সহজ স্বীকারোক্তি দিল, ঘুরতে যাচ্ছি। ফারাজের ভ্রুজোড়া এবার মাত্রাতিরিক্ত কুঁচকে গিয়েছে। ঘুরতে যাচ্ছি? সে কথার থেকেও তিতলির কাঁধে পুরুষ মানুষের হাত দেখে সন্দিগ্ধ গলায় বলল, তোমার কাঁধে এটা কার হাত দেখি, মোবাইল ঘোরাও। শিয়ামের হাত কেন? আমাকে ঘুরতে নিয়ে যাবেন আপনি, আসুন, না হলে আমি ওদের সাথে যাব। ফারাজ জ্বলন্ত চোখে তিতলির কাঁধে শিয়ামের রাখা হাতটার দিকে তাকিয়ে আছে। চিবুক শক্ত করে নিল, বিছানা থেকে উঠে মেঝেতে দাঁড়ালো। এবার এক অজানা কারণেই মাথার তালু গরম হচ্ছে রাগে। যুবক দাঁতে দাঁত চাপল পরক্ষণে, এক আকাশ সমরাগ নিয়ে বলল, সরে বসো এখনই। তিতলি হঠাৎ বুঝতে পারে না ফারাজের অমন রাগের কারণ। বুঝতে না পেরে তাকালো এবার, চাহনিতে প্রশ্ন, কেন? মরার খুব পাখা গজাইছে না? আমি 3 দিন আসিনি দেখে আমার পারমিশন ছাড়া ঘোরাঘুরি করার সাহস কি করে হয় তোমার?